অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা তো দিলেন, কিন্তু এর পরবর্তীকে দেখুন কেউ না কেউ তো দায়িত্ব নেবেনি। কংগ্রেস হাইকমান্ড দিল্লিতে ইতিমধ্যেই বৈঠক করে ফেলেছে, কিন্তু না, এখনো সকলেই মুখে কুলু পেটে রয়েছেন যে কে হবে এই রাজ্যের পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি। অনেকগুলো পয়েন্ট কিন্তু ইতিমধ্যে উল্লেখ রয়েছে এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে। একটু আলোচনা করব আপনাদের সঙ্গে, তবে আপনারা কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে আপনারা কাকে দেখতে চাইছেন। দেখি আপনাদের মতামতের সঙ্গে হাইকমান্ডের যে ভাবনা চিন্তা সেটা মেলে কিনা, একটা দেখা যাক। এটা একটা বিষয় আপনাদের কাছে জানতে চাইবো। আরো একটা বিষয়, পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি যেই হোক না কেন, কংগ্রেসের এই মুহূর্তে বিশেষ করে দেশে তো বটেই, রাজ্যে যা অবস্থা, তাতে কি নতুন করে কংগ্রেসকে বা প্রদেশ কংগ্রেস সভাপতির নতুন নির্বাচনের পর সত্যি কি দলকে উজ্জীবিত করা যাবে অন্তত এই রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে? কেন বলছি নিশ্চয়ই আপনারা জানেন, গোটা দেশে ৯৯টি আসন লাভ করেছে কংগ্রেস, এবং এই রাজ্যে একটি মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী পরিবারের সদস্য, ব্যাস। কিন্তু কথা হচ্ছে যে পরবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি কে হবেন। দেখুন অনেকগুলো বিষয় উঠে আসছে। ২০১৬ সাল থেকে কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে এই রাজ্যে বামেদের সঙ্গে আসন সমঝোতা বলুন, জোট বলুন, হোয়াটএভার, এটা করে চলেছে বাম কংগ্রেস দু দলই। খুব একটা কি লাভ হয়েছে? বোধহয় নয়, বরং একক লড়াইয়ে অনেক বেশি হয়তো লাভ হতো, এটা অনেকে রাজনীতিবিদরা মনে করেন। শুধু তাই নয়, জাতীয় স্তরে ইন্ডিয়া জোট হলো তৃণমূল সুপ্রিমো যার অন্যতম শরিক, কংগ্রেস যার অন্যতম শরিক। জাতীয় পর্যায়ে একটা জোট হলো, একটা ইন্ডিয়া জোট, যেটা কেন্দ্রের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তারা করছে। কিন্তু রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন অধীর রঞ্জন চৌধুরী যখন দায়িত্বে ছিলেন, বারবার তিনি সংঘাতে জড়িয়েছেন, বাকযুদ্ধে, পাল্টা মন্তব্যে জড়িয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তার জন্য কিছুটা নরমে গরমে ধমকও খেতে হয়েছে রাহুল গান্ধী থেকে শুরু করে মল্লিকার্জুন খার্গের কাছে, জয়রাম রমেশের কাছে অধীর চৌধুরীকে। কিন্তু তিনি অনড় মনোভাবেই থেকেছেন, তিনি তোয়াজ করতে পারবেন না। জাতীয় স্তরে যাই হোক, যতই জোট হোক না কেন, রাজ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তোয়াজ করে চলতে পারবেন না, প্রকাশ্যেই জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু যাই হোক, তারপরে তো গঙ্গা জল অনেকটা বয়ে গেছে, গঙ্গার উপর দিয়ে জল বয়ে অনেক দূর পৌঁছে গেছে। 5 বারের সাংসদ ইউসুফ পাঠানের মতো একজন অরাজনৈতিক ব্যক্তিত্বের কাছে হেরেছেন। তিনি পদত্যাগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে। এবার কে? এই এবার কেতেই একটা টুইস্ট আছে বন্ধুরা। কংগ্রেস হাইকমান্ড রাহুল গান্ধী বলুন, সোনিয়া গান্ধী বলুন, জয়রাম রমেশ বা মল্লিকার্জুন খার্গে কংগ্রেস প্রেসিডেন্ট, তারা প্রত্যেকে কিন্তু 2026-এ একটু অন্য স্ট্র্যাটেজি নিয়ে রাজ্যে চলতে চাইছে। এই রাজ্যে সেটা হচ্ছে তৃণমূলকে খানিকটা পরোক্ষ প্রত্যক্ষ, যেটা বামেদের সঙ্গে ছিল, সেই পরোক্ষ প্রত্যক্ষ ভাবেই তৃণমূলের সঙ্গে কি চলতে চাইছে কংগ্রেস হাইকমান্ড? যদি সেটা চলতে চায়, এমনটা সূত্রের খবর, যদি সেটা চলতে চায়, মানে ধরুন 2026-এর বিধানসভা নির্বাচনে কোথাও একটা চাওয়া হচ্ছে যে তৃণমূলের সঙ্গে জোট বলবো না, কিন্তু কোথাও একটা গিয়ে সমঝোতা করে কি চলতে চাইছে, হাত ধরে কি চলতে চাইছে কংগ্রেস হাইকমান্ড? যদি চলতে চায়, তাহলে তো সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, মমতা ঘনিষ্ঠ কাউকেই প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে। বা আরো একটু যদি খোলসা করে বলি, মানে অধীর রঞ্জন চৌধুরী যেভাবে প্রকাশ্যে একেবারে চাঁচা ছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো নাম করে নাম না করে মুখ্যমন্ত্রী বলে, সুপ্রিমো বলে তিনি কটাক্ষ করেছেন, বলে দিয়েছেন যে আমি রাজ্যে তোয়াজ করে চলতে পারবো না নাকি, তাতে যাই হয়ে যাক। তো এরকম সম্পর্ক নয়, জোট না হলেও অন্তত মমতার বিরোধিতা করবে এবং ফ্রন্ট ফুটে এসে এমন কাউকে প্রদেশ সভাপতি হিসেবে চাইছে না কংগ্রেস হাইকমান্ড। তাহলে সেই ব্যক্তিত্বটা কে, যে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের যে জোট, তৃণমূল কংগ্রেস বাম সহ যে 28টি দলের জোট, সেটাকে মাথায় রেখে রাজ্যে তৃণমূলের সঙ্গে একটু মাখো সম্পর্ক করে চলতে পারে, মানে অন্তত অধীর বাবুর মতো এরকম চাচা ছোলা ভাষায় নয়।
তাহলে কি হবে প্রদেশ কংগ্রেস সভাপতি? প্রদীপ ভট্টাচার্যের নাম, এটাকে আপনি এগিয়ে রাখবেন, যদিও তিনি দীর্ঘ বছর এই দায়িত্ব সামলেছেন, কিন্তু এখন যা বয়স হয়েছে তিনি কি আর পারবেন, বা কংগ্রেস হাইকমান্ড কি এরকম মানুষকে ভাববে? দীপা দাস মুন্সি, তিনিও কি এই দায়িত্ব নিতে চাইবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কি খুব তোয়াজ করে চলবেন, নাকি সদ্য জয়ী একমাত্র একবারে শিবরাত্রি সন্তের মতো লোকসভা আসনে জলজল করছে এই রাজ্যের মানচিত্র থেকে একমাত্র আসন মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী, নাকি নেপাল মাহাতো, দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং কংগ্রেস নেতা, এবং অবশ্যই তারও ইলেকটোরাল লড়াইয়ের ক্ষেত্রে তিনিও নির্বাচিত হয়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে নেপাল মাহাতো, আপনাদের কি মনে হয় বন্ধুরা? আর আরো একটা প্রশ্ন, যে অধীর রঞ্জন চৌধুরীর এবার রাজনৈতিক ক্যারিয়ার কি ধীরে ধীরে স্তীমিত হতে এসেছে, হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে? মানে অধীর বাবুকে পার্সোনালি অনেকেই পছন্দ করেন, তার স্ট্রেট ফরওয়ার্ড যে ভঙ্গি, তার কথা বলার, তার রাজনীতি করার, বিশেষ করে বহরমপুরের মানুষজন। তো এবার তার হার 5 বার, দেখুন রাজনীতিতে হার জিত, রাজনীতির ভোটের ময়দানে হার জিত তো আছেই, সকলকে একটা সময় জায়গা ছেড়ে দিতে হয়, এটা আমার কথা নয়, অধীর বাবুর কথা। তো বেশ কয়েকটা বিষয় আপনাদের কাছে প্রশ্ন একটু আলোচনার মাধ্যমে রাখবো, আপনাদের মতামত জানতে চাইবো, যে অধীর বাবু কি ধীরে ধীরে তাহলে ফিকে হচ্ছেন রাজ্য রাজনীতি, জাতীয় রাজনীতিতে? লোকসভায় সংসদে দাঁড়িয়ে অধীর বাবুর সেই বক্তব্য, বিরোধী দলনেতা হিসেবে থাকার সময় সেই স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য, সেটা তো আমরা সেভাবে শুনতে পাবো না ঠিকই, কিন্তু বাকি প্রদেশ কংগ্রেস সভাপতি থেকেও তিনি ইস্তফা দিলেন। অধীর বাবু কি রাজনীতি থেকে তাহলে ধীরে ধীরে স্তীমিত হচ্ছেন? আরো একটা বিষয়, অধীর বাবুর জায়গায় তাহলে কে? সত্যি কি, ওয়ার্ডটা হয়তো ইউজ করা ঠিক হচ্ছে না, তবু বলবো যে সত্যি কি মমতা ঘনিষ্ঠ, বা মমতার কথা মাথায় রেখে, বা আরো একটু যদি গভীরভাবে আমি বলি, জোট শরিকের কথা মাথায় রেখে, ইন্ডিয়ার জোটের কথা মাথায় রেখে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, তাহলে কি এবার মমতার সঙ্গে ভালো সম্পর্ক বা ঠান্ডা মেজাজের, যিনি মমতাকে এরকম ভাবে চাচাছোলা ভাষায় আক্রমণ করবেন না, এমন কাউকে বেছে নেবেন? এবং সেই বেছে নেওয়ার পর রাজ্যে কংগ্রেসের সত্যি কি আর কিছু থাকবে? কংগ্রেস কি নতুন করে আবারও জেগে উঠতে পারবে? আর যদি হয় সেটা কি? কারণ 2026 খুব বেশি দূরে নয়। তো এতগুলো বিষয় সামনে রেখেই প্রদেশ কংগ্রেস সভাপতি নিশ্চয়ই নির্বাচকেরা নির্বাচন করবেন। আপনারা মতামত জানান, দেখতে চাই যে আপনাদের মতামতের সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের মতামত কতখানি মেলে। কয়েকটা নাম তো বললাম, জানাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর এখনো চ্যানেলটিতে যারা আমার বন্ধু হননি, যারা ভিডিওটা দেখেন কিন্তু বন্ধু হননি এখনো পর্যন্ত, আমার চ্যানেলের সদস্য হননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিওতে আপনাদের সঙ্গে মতামত বিনিময়ে একটা সংযোগ বজায় রাখতে পারি। বন্ধুরা ভালো থাকবেন, প্লিজ কমেন্ট করতে ভুলবেন না।